শেখ হাসিনার বিরুদ্ধে যাতে রেড অ্যালার্ট জারি করা হয়, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে সে অনুরোধ করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। এছাড়া 13 নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের সভানেত্রীকে 1 নম্বর আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ এসেছে 118টি। রাজনৈতিক মহলে এমনকি সাধারণের মধ্যেও এ নিয়ে চলছে আলোচনা। এর আগে অক্টোবরে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 18 নভেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে এই আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন। 18 নভেম্বর হাজিরের নির্দেশ দিলেও ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারির অনুরোধ করা হয় 12 নভেম্বর। অল্প সময়ের ব্যবধানে শেখ হাসিনাকে আদালতে হাজির করা কি আদৌ সম্ভব? ট্রাইব্যুনাল গ্র্যাভিটি অফ অফেন্স দেখে অতি সত্বর 18 তারিখটা এই জন্য বেঞ্চমার্ক করা হয়েছে, এই জঘন্য অপরাধীকে যত তাড়াতাড়ি সম্ভব যেন সে আইনের আওতায় চলে আসে। ইন্টারপোলের এখানে আপনার ডেক্লাইন করার কোনো সুযোগ নাই। ইন্টারপোল কত তাড়াতাড়ি করতে পারবে সেটা হলো চ্যালেঞ্জ। ইন্টারপোল রেড অ্যালার্টের মাধ্যমে কত তাড়াতাড়ি ফেরাতে পারবে, বা সাবেক প্রধানমন্ত্রীকে ফেরাতে ইন্টারপোলের ক্ষমতা কতটুকু, সেটি বোঝার আগে জানতে হবে রেড অ্যালার্ট কি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনকে সংক্ষেপে ডাকা হয় ইন্টারপোল। সংস্থাটি এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যাওয়া অপরাধীদের ধরতে সহায়তা করে। সদস্য রাষ্ট্রগুলো এক হয়ে অপরাধীদের বিরুদ্ধে কাজ করে, এমনকি রেড নোটিশও জারি করে। ইন্টারপোলের ওয়েবসাইট অনুসারে রেড নোটিশ মূলত কারো অবস্থান শনাক্ত করা ও তাকে গ্রেপ্তারের জন্য বিশ্বব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটি অনুরোধ। এটি অপরাধীর জন্য একটি আন্তর্জাতিক অ্যালার্ট, কোনো গ্রেপ্তারি পরোয়ানা নয়। ইন্টারপোলের কাছে রেড অ্যালার্টের আবেদন করতে পারে কোনো একটি দেশ বা কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। ইন্টারপোল যদি মনে করে যে এইটাকে করে কাজ করতে হবে, তাহলে তারা কাগজপত্র দেখে সন্তুষ্ট হয়ে তখন যেখানে সেই আসামি আছে সেখানে একটা নোটিশ পাঠায়। এটার অর্থ এই যে নোটিশে যে ব্যক্তির কথা বলা হলো, সে যে দেশ থেকে এসছে সেই দেশের কম্পিটেন্ট কোর্ট তার এগেনস্টে তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট দিয়েছে, অতএব আপনারা তাকে হোল্ড করেন। কিন্তু পাঠাবে কি পাঠাবে না সেটা নির্ভর করে যে দেশে রিকোয়েস্টটা গেল ইন্টারপোলের তরফ থেকে, সেই দেশের প্রশাসনিক ও বিচারিক কর্তৃপক্ষ যদি সন্তুষ্ট হন যে তাকে পাঠাবার মতো যথেষ্ট গ্রাউন্ড আছে, তাহলে তারা পাঠাবেন। রেড অ্যালার্টের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করতে ইন্টারপোল কোনো দেশের আইন শৃঙ্খলা প্রয়োগকারী কর্তৃপক্ষকে বাধ্য করতে পারে না। গ্রেপ্তারের সিদ্ধান্ত সদস্য রাষ্ট্র তাদের নিজস্ব আইন অনুসারে নেয়। ইন্টারপোলের ওয়েবসাইটের তথ্য অনুসারে রেড নোটিশ জারির সকল অনুরোধ পর্যালোচনা করে দেখে ইন্টারপোলের একটি টাস্ক ফোর্স। আইনজীবী, পুলিশ কর্মকর্তা ও অপারেশনাল বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই টাস্ক ফোর্স হাতে থাকা সকল তথ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয় রেড অ্যালার্ট প্রকাশের সম্মতি দিবে কিনা। তারা যদি না মনে করে তাহলে তারা নাও পাঠাতে পারে, বা তারা কোনো প্রশ্ন করতে পারে। পাঠিয়েছে যিনি, তাকে যদি কোনো প্রশ্ন থাকে সেইটা এই আদালত থেকেই জেনে নেবে। আসামি শেখ হাসিনা ভারতে অবস্থান করছে, সেক্ষেত্রে ইন্টারপোল যদি তাকে গ্রেফতারও করে বাংলাদেশে হস্তান্তরের ক্ষেত্রে বাংলাদেশ ভারতের যে বন্দি বিনিময় চুক্তি আছে, এক্সট্রাডিশন এগ্রিমেন্ট আছে, সেটা সে অনুযায়ী হবে। সেটা রেড অ্যালার্টের কথা বাদ দিলে বাকি থাকে কূটনৈতিক পন্থায় ফেরত আনা। এক্ষেত্রে বহিঃসমর্পণ চুক্তিটি কাজে লাগানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। বাংলাদেশ ভারতের মধ্যে চুক্তিটি হয় 2013 সালে। মূল উদ্দেশ্য এক দেশের আসামি অন্য দেশে হস্তান্তরের প্রক্রিয়া সহজ করা। ভারতের অনুরোধে 2016 সালে দ্বিপক্ষীয় চুক্তিটির 10(3) ধারা সংশোধন করা হয়। সংশোধিত অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিচারিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এবং দুই দেশের যে কোনো দেশ যদি ওই আসামিকে ফেরত চায়, তাহলে তাকে ফেরত দিতে হবে। এক্সট্রাডিশন ট্রিটির মধ্যে কিন্তু এক্সেপশন যেটা করা আছে, তার পয়লা এক্সেপশনটাই আছে কিন্তু রাজনৈতিক। অর্থাৎ যদি তারা মনে করে যে এই বিষয়টা রাজনৈতিক, তাহলে সেখানে তারা এক্সেপশন করতে পারে, অথবা তারা যারা এখানে কোর্টের সামনে হাজির হওয়ার প্রয়োজন তাদেরকে দিতেও পারে, নাও দিতে।
এছাড়াও ধরেন অন্যান্য আরো কয়েকটা এক্সেপশন আছে, যে কোনো অপরাধ যদি খুব অনেক আগে হয়ে থাকে, অথবা খুব ছোট আকারে হয়ে থাকে, অথবা আমাদের বিচার ব্যবস্থার উপর যদি তাদের কোনো অনাস্থা থাকে, সেই ক্ষেত্রেও তারা সেই এক্সেপশনগুলো ব্যবহার করতে পারে। যাদের কথা আমরা বলছি তারা অনেকেই রাজনৈতিক নেতৃবৃন্দ, যে সেই ক্ষেত্রে একটা রাজনৈতিক বিবেচনা থাকতে পারে। এক্ষেত্রে ভারত আরেকটি বিষয় বিবেচনায় নিতে পারে, শেখ হাসিনার সঙ্গে ভারতের সখ্য। সেই জায়গা থেকেই ভারতে আশ্রয় পেয়েছেন তিনি। আবার যদি ভারত এটাও ভাবে যে তিনি আমাদের বন্ধু ছিলেন, তার সঙ্গে দুই দেশের সম্পর্ক অনেক উন্নত হয়েছে, এখন তিনি যাই করে থাকেন তাকে যদি আমরা ওখানে ফেরত দিই, তাহলে আমরা তার সাথে যে কাজ করেছিলাম সেই বা তার পারস্পরিক বিশ্বাসের যে জায়গাটা তার সাথে আমাদের তৈরি হয়েছিল, সেই বিশ্বাসটা ভঙ্গ হতে পারে। আমরা আইনি প্রক্রিয়া বাধ্যবাধকতা থাকলেও আমরা রাজনৈতিক বিবেচনা এখানে তাকে পাঠানোর সিদ্ধান্ত নিলাম না। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক বোঝাপড়ায় কোনো দেশ যদি কোনো আসামিকে ফেরত দিতে না চায়, তাহলে যে কোনো কারণ দেখিয়ে আবেদন নাকচ করে দিতে পারে।